একজন উপদেষ্টা আমাদের ঘাড়ে বসে আছে, যার 11,000 টাকা বেতনের চাকরি হয়নি। এই সেই উপদেষ্টা, যে উপদেষ্টা কিন্তু এই গত বছরই জানুয়ারির দিকে তার নিজের বক্তব্যে আছে, জানুয়ারিতে কোনো একটা সংবাদ মাধ্যমে চাকরি করতে গিয়েছেন গণমাধ্যমে, সেখানে তাকে 11,000 টাকা বেতনের চাকরি দেওয়া প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি এটা নেন নাই। তথ্য উপদেষ্টার কাছে প্রশ্ন, তার নিজের যোগ্যতা আছে এটা যাচাই করার? কার দায়িত্ব কি, নৈতিকতা কি? সে নিজেতে এই প্রফেশনের কেউই না। তার একটা প্রেস উপদেষ্টা গতকাল বা পরশুদিন, আমি এখান থেকে টাইম মিলাইতে পারি না, তিনি বলেছেন কি জানেন, আমাদের নাকি গত 15 বছরের সাংবাদিকতা মূল্যায়নের জন্য, তদন্তের জন্য জাতিসংঘের বিশেষজ্ঞ কমিটির কাছে আহ্বান জানাবেন। উল্টো উপদেষ্টা বলছে যে সংবাদ কর্মীদের নৈতিকতা আইনের প্রণয়ন করা হবে। হ্যাঁ, আমি বলি, আমি সেই উপদেষ্টার যে উপদেষ্টা, আপনি আরো একটু বলে, এই সেই উপদেষ্টা, যে উপদেষ্টা কিন্তু এই গত বছরই জানুয়ারির দিকে তার নিজের বক্তব্যে আছে, জানুয়ারিতে কোনো একটা সংবাদ মাধ্যমে চাকরি করতে গিয়েছেন গণমাধ্যমে, সেখানে তাকে 11,000 টাকা বেতনের চাকরি দেওয়া প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি এটা নেন নাই। মানে ওনাকে কেউ 11,000 টাকার বেশি বেতনের যোগ্য মনে করে না, যেখানে একজন সংবাদকর্মীর মিনিমাম বেতন এখন 50,000 টাকা হওয়া উচিত, যেটা কমিশন বলছে। সেখানে একজন উপদেষ্টা আমাদের ঘাড়ে বসে আছে, যার 11,000 টাকা বেতনের চাকরি হয়নি। ঠিক আছে, সেই উপদেষ্টা যার 11,000 টাকা বেতনের সংবাদ কর্মী হিসেবে চাকরির যোগ্যতা হয় নাই, তিনি এখন উপদেষ্টা হয়েছেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর বক্তব্য শুনলে আপনি দেখবেন উনি বলছেন যে সাংবাদিক জন্য সুরক্ষা আইনের পাশাপাশি সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা বিষয়ে আইন হওয়া প্রয়োজন। আমার প্রথম এই তথ্য উপদেষ্টার কাছে প্রশ্ন, তার নিজের যোগ্যতা আছে এটা যাচাই করার? কার দায়িত্ব কি, নৈতিকতা কি? সে নিজেতে এই প্রফেশনের কেউই না। তার একটা চাকরি হয়নি, 11,000 টাকা বেতনের চাকরি না, তার বক্তব্য অনুসারে। এই কামাল আহমেদের সামনেই বক্তৃতা দিয়েছেন। ঠিক আছে, এই কামাল আহমেদের সামনে, এগুলো রেকর্ডেড। সো এইগুলা কোনো, উনি যে চাকরি খুঁজছেন, তো যিনি একটা এই চাকরি পান নাই, তিনি শিখাবেন আমাদের দায়িত্ব ও নৈতিকতার বিষয় অনুযায়ী। এবং সাংবাদিকদেরকে উনি দায়িত্বশীল ও পেশাদার না হলে তিনি আইনি সুরক্ষা পেতে পারেন না। দায়িত্বশীল বলতে কি বোঝান? উনি দায়িত্বশীলতা বোঝেন? দায়িত্বশীলতাটা কি? উনি অনেক কপচান, আমরা দেখি, আমরা চুপচাপ থাকি। ওনাকে মাস্টার মাইন্ড বলা হয়, ওনাকে কেউ মার্কস বলে, কেউ অ্যাঙ্গেলস বলতেছে, কেউ মাও সেতুং বলতেছে, হ্যাঁ, অনেক কিছু অনেকেই বলতেছে। ওনার অনেক কথা আমরা শুনি এবং এগুলো আমরা রেকর্ড রাখছি। এগুলোর উত্তর তাত্ত্বিকভাবেও দেওয়া সম্ভব। হ্যাঁ, একটা মানে আপনি জটিল আকৃতি করে মানুষকে শক্ত শক্ত শব্দ দিয়ে আপনি তত্ত্ব বুঝাবেন, সবাইকে তা পারা যাবে না। আম পাবলিককে বুঝাইতে পারবেন। আম পাবলিক ভয় পেয়ে মনে হয় এত শক্ত শক্ত শব্দ শুনলে আমাদের ইয়ের মতো, বুদ্ধিবীচিদের মতো, ওনারা এমন এমন শক্ত শব্দ ব্যবহার করে, সিবিবি নেতাদের মতো শক্ত শব্দ ব্যবহার করে। ওইদিন দেখলাম একজন বড় সিবিবি নেতা বলছেন কি, অর্থনীতির বিষয় ঘনীভূত হয়েছে। কি অর্থনীতির বিষয়টা কি ঘনীভূত হয়েছে, এটা কিন্তু পাবলিক আর বুঝলো না। এখন এরকম করেই এই মাহফুজ সাহেবরা ঘনীভূত হয়েছে আর কি। ওনারা ঘনীভূত করে মানুষের সামনে দেন, মানুষ এটা বুঝতে পারে না, আমরাও বুঝতে পারি না এটা। বা ওনাদের ভাবা উচিত না যে কেউ বুঝে না, কেউ লেখাপড়া করে না, এটা ওনাদের ভাবা উচিত না। কেউ একদমই একটা পুস্তক দেখে না, এটা ভাবা উচিত না। ওনার মতো একজন মানে যিনি একটা দায়িত্বই পান না, 11,000 টাকা বেতনের একটা দায়িত্ব পাওয়ার যোগ্যতা অর্জন করেন, তিনি সাংবাদিকদের দায়িত্ব, উনি পেশাদারিত্বের বুঝেনটা কি? সাংবাদিকদের পেশাদারিত্বের সময় তার কোনো নলেজ আছে? একজন কি বলে, আন্দোলনের কারণে উপদেষ্টা হয়ে গেলেই হলো? মিনিমাম এক্সপেরিয়েন্স আছে, মিনিমাম জানা আছে যে এটা কি করতে হয়, একটা শব্দকে কতভাবে ব্যাখ্যা করা যায়, একটা শব্দকে কতভাবে উপস্থাপন করা যায়, জানা আছে। তিনি আসেন আমাদের পেশাদারিত্ব বুঝান। যাই হোক, এগুলো তো শুনলাম। এখন দেখেন, আমি আরো একটা বড় বিষয় আসছে। আমরা আজকে, আমার মনে হয় যে আপনার প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করেন, কিন্তু দেখেন আরো একটা জিনিস আমি আপনার সামনে আমি অনেকগুলা কি বলে আলোচনার প্ল্যাটফর্ম তুলে ধরলাম। আরো একটা বড় আছে, মানে কি বলে, প্রেস উপদেষ্টা গতকাল বা পরশুদিন, আমি এখান থেকে টাইম মিলাইতে পারি না, তিনি বলেছেন কি জানেন, আমাদের নাকি গত 15 বছরের সাংবাদিকতা মূল্যায়নের জন্য, তদন্তের জন্য জাতিসংঘের বিশেষজ্ঞ কমিটির কাছে আহ্বান জানাবেন, যাতে তারা খোলনালচে আমাদের
সাংবাদিকতার কি বলে কি কি ঘটনা ঘটেছে না ঘটেছে সব তদন্ত করে ওনারা একটা রিপোর্ট দেন, যে রিপোর্ট দিয়ে আমাদেরকে সবাইকে ওনারা বেতাবেন। যেমন একটা জাতিসংঘের একটা প্রেসক্রাইব রিপোর্ট দেয়া বা জাতিসংঘ পুরো রিপোর্টটার ব্যাখ্যা না বুঝে যে জাতিসংঘ অপব্যাখ্যা করে করে ওনারা যেভাবে করেন, সেরকম একটা আমি একটা কথা বলি রে ভাই, উনি হয়তো একটা বিদেশি সংবাদ মাধ্যমে কাজ করেছে, আমরাও করেছি, কিন্তু উনি এত লম্পজম্প করা উচিত না যে উনি এত বড় সাংবাদিক হন না যে সাংবাদিকদেরকে এত এত নসিহত দিচ্ছেন। উনি সাংবাদিকদের তদন্তের জন্য চিটাগং এর অবসরপ্রাপ্ত পুলিশ, অবসরপ্রাপ্ত বিচারক বিচারপতি দিয়ে তদন্ত করার আহ্বান দিচ্ছে সাংবাদিকদের একটা ঘটনার জন্য। কেন সাংবাদিকদের প্রতি ওনার বিশ্বাস নাই যে সাংবাদিকরা এই ধরনের কেন একটা উনি একটা ইয়ে করে দেন না যে পাঁচজন সাংবাদিকের সমন্বয়ে পাঁচজন সাংবাদিকের সমন্বয়ে একটা তদন্ত কি বলে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং টিম উনিই নিয়োগ করেন না, তারাই বের করে দিক। একজন পুলিশ কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তার বিচারপতি, বিশেষজ্ঞ কমিটি। আরে বাবা, আমার সাবজেক্টে আমি ছাড়া আর বিশেষজ্ঞ কি আছে? ওই বিচারপতি। সো এই প্রস্তাব একটা অবাস্তব মনে হচ্ছে। জাতিসংঘ এখন নাকি তাদের প্রেসক্রাইব কেরানিগিরি করার জন্য তারা জাতিসংঘ বসে আছে, তাদের ফরমাইশি রিপোর্ট দেওয়ার জন্য জাতিসংঘ বসে আছে, জাতিসংঘের কাছে উনি আবেদন দেবেন। মানে আমি একটা এই লোকটির কথা একটু আমি শেষ করি। এই লোকটির কথা শুনলে মনে হয় কি জানেন, এই লোকটি তারপরে ধরেন এই যে তথ্য উপদেষ্টা, তার এদের দেখলে মনে হয় জানেন আগে হাসান মাহমুদ, ওই যে তথ্য মন্ত্রীরা একটা ছিল না, একজন ছিল না হাসান মাহমুদ, একটা রাম ছাগলের মতো কথাবার্তা বলতো, ওদের দাঁত ক্যাবলা কি বলে ক্যাবলা হাসি দিয়া মানুষকে এক ধরনের তিরক্ষে করে টিটকারি করে উনি কথাবার্তা বলতেন না। এদেরকে দেখে কি মনে হয় জানেন, দাঁত মুখ খিচায় মনে হয় আমাদের দিকে আসছে হিংস্রতা। ওই বেটাকে এখন ভালো লাগতেছে জানেন, ওই বেটা নাহলে একটু তিরকি করতো আমাদেরকে, একটু নাহলে এখন মমদের ভালো ধরেন একটা হায়নার মতো আচরণ করে, হিংস্র আচরণ, উল্ফের মতো, দুইজনে দাঁত মুখ খিচায় কথা বলে। একেবারে একটা কিউরিসিটি আছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন আছে, বিভিন্ন কমিশন আছে, জাতিসংঘের এই গণমাধ্যম সাংবাদিকরা কি সঠিক রিপোর্ট করলো না বেঠিক রিপোর্ট করলো, দালালি করলো না আলালি করলো, এইটার জন্য কোনো কমিশন টমিশন জাতিসংঘে আছে কিনা? এটা আমার এরকম কিছু নাই, কিন্তু ওনারা নিয়োগ দেবে, ওরা টাকা পয়সা দিবে, বাংলাদেশ থেকে বেতন দিবে, এরকম বিশেষজ্ঞ কমিটি নিয়োগ হবে জাতিসংঘে। ফলকার টুক তো আছেই, টাকা দিলে ফলকার টুক করেই দেয়, এটা তো উদাহরণ আছেই। হ্যাঁ, কিছু টাকা দিয়ে দিবে, ফলকার টুক আবার 5 জন নিয়োগ করে দিবে, হয়তো পারে ওনাদেরকেও নিয়োগ করতে পারে, যারা এখন এসব হুম্বিতম্বি করছে তাদের মধ্যে থেকে নিয়োগ করে দিবে, তারা একটা তদন্ত করলো যেটা জাতিসংঘ তদন্ত রিপোর্ট হিসেবে প্রকাশ হবে। হতেই পারে, সবকিছু হতে পারে। জাতিসংঘ তো কেরানি হওয়ার জন্য বসে আছে, বাংলাদেশের কেরানি এখন ফলকার টুক। প্রতি এই 54 বছরে আপনি সাংবাদিকতা করেছেন প্রায় 4 দশকের বেশি সময়, আমি যদি ভুল না করি 5 দশকের কাছাকাছি। আপনার এই 5 দশকের সাংবাদিকতা জীবনে আপনি এইরকম 5 দশক না 4 দশক হবে, 4 দশক থেকে বেশি, 4 দশক থেকে বেশি, 4.5 দশক এরকম হবে। আমি যে 42-43 বছর, 42-43 তা হবে না বোধহয় 40-40 হতে পারে। 40 তো হয়েছে, 40 তো হয়েছে। আচ্ছা, 4 দশকের এই সময়ে এরকম অন্ধকার সময় কি আপনি দেখেছেন কি না? অন্ধকার সময় আমরা দেখেছি যে হিজ মাস্টার্স ভয়েস আসতো মাঝে মধ্যে, যে আমাদের যে আমার সাংবাদিকতা জীবনে মনে আছে যে হারুনুর রশিদ নামে একজন এক সময় পিআইও ছিলেন, বীর হারুন ভাই, জি মুক্তিযোদ্ধা ছিলেন। তো হারুন ভাই এরশাদ আমলে ওই পিআইবি তে উনি তখন বোধহয় পিআইবি তখন রাতের বেলা ডিউটিতে থাকতেন, তখন উনি অত বড় সিনিয়র অফিসার না। তো ওনার ফোন আসলেই সবাই বলতো হিজ মাস্টার্স ভয়েস আসছে, এবং হারুন ভাইও জানতেন যে উনি ফোন করলেই একটা প্রেস নোট আসতেছে। হ্যাঁ, তো প্রথম দিকে প্রেস নোট ভয় পাইতো, পাবলিক প্রচন্ড ভয় পাইতো। পরের দিকে বললাম, আপনি জানেন কি জানেন না, পরের দিকে তো এই এরশাদের এইসব প্রেস নোটের ভাষাকে রাজনৈতিক দলগুলো যদি হরতাল ডাকতো তখন বলতো রাজনৈতিক কর্মসূচি ডেকেছে, হরতালের বিরুদ্ধে কর্মসূচি, এরকম বহু শব্দ দ্বারা চেঞ্জ করে করে এই সংবাদপত্রগুলো চলে যেতে হবে। এই ধরনের ন্যাক্কারজনক, আমি বারবার বলছি যে আগে একজন তির্যক না ক্যাবলা হাসি দিয়ে একটা ঠাট্টা মস্করার দৃষ্টিতে সাংবাদিকদের সাথে কথা বলতো, মনে হয় যেন শালা কি হুনু রে সে। এখন দেখি যে এরা কি হুনু না রে ভাই,
এরা দাঁত মুখ খিচায় আপনারা কামড়াইতে আসতে চায় এবং কামড়াবে। আপনি এই কামড়ানি শেষ না, আরো কামড় আসতেছে, সামনে আরো কামড় আসবে, এবং এই শেষ কামড়ের জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। আমাদের সাংবাদিকতার আমার মনে হয় না যে এইভাবেই কেউ ছাড় দিয়ে দিবে। সামনে আরো অনেক কথা বলবো, এবং এখন আমরা অনেক কথা বলতে পারি না, কারণ আমরা যদি কারো নাম উচ্চারণ করি সেই লোকটাকে অসম্মানিত করা হবে, অপমান করা হবে, মব জাস্টিসের মাধ্যমে মেরেও ফেলা হইতে পারে। আমি আপনার জন্য সামটাইমস আমি ইয়াতে থাকি, টেনশনে থাকি একদম। আমি একটা প্রশ্ন আপনি আপনার নিরাপত্তা একদম নিশ্চিত করেন, আপনি প্লিজ, কারণ আপনার সাথে যেন কোনো খারাপ আচরণ না হয় এটা আমি আশা করি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে পিছনে যেতে চাই, একটি অন্ধকার সময়ের কথা বললাম। আমি মফস্বল থেকে সাংবাদিকতা করি 92 থেকে, কঠিন সময় পার করে এসেছি সাংবাদিকতার জন্য, অন্য কোনো কারণ নাই। এই ঢাকা শহরে সাংবাদিকতা করতে গিয়ে অনেক কঠিন সময় পার করেছি। আমার রিপোর্ট পেস্ট হয়ে গেছে, তারপরে এডিটর নিজে স্বয়ং রিপোর্টটা ছুঁড়ে ফেলছেন, এই রিপোর্ট যায় নাই, এমন দিনও আমি দেখেছি। কিন্তু এইরকম সময় আমি দেখি নাই যে আমরা বিভিন্ন সংস্থা থেকে যে চাপ আসতো, আপনারা যারা ম্যানেজমেন্টে থাকতেন, নিউজ ম্যানেজমেন্টে, আপনারা নানাভাবে এটাকে ট্যাকল দিতেন আপনাদের মতো করে। কিন্তু এখন বলা হয় মব চালিয়ে আমি এই মার্চ টু দীপ্ত টিভি, মার্চ টু এটিএন বাংলা, মার্চ টু চ্যানেল আই, হ্যাঁ, এই যে একটা প্রবণতা, এটাই আপনাকে বললাম, যে কারণে আমরা এই যে পুরা ঘটনাটা কেন সামনে বলতেছি না এখন, আমরা আমাদের কর্মীদের নিরাপত্তার জন্য। কারণ তারা তো এখন যখনই একটা নাম বলবো তার বিরুদ্ধে একটা মব চালু করা, কারণ প্রতিষ্ঠান বিরুদ্ধে তারা মব করার চেষ্টা করতেছে, তারা মার্চ টু প্রতিষ্ঠান নাম করে তারা এটা করতেছে। সো এটা আপনাকে আমি বললাম, একজন ড্রাইভারও এখন ভীত, একটা গণমাধ্যমে কিন্তু একজন ড্রাইভারও কিন্তু সংবাদের কর্মী, সংবাদ মাধ্যমের একজন কর্মী, সেও একটা সংবাদের একটা পার্ট, কারণ সে ড্রাইভ করে নিয়ে যায় একজন সংবাদ কর্মীকে, একজন ক্যামেরাম্যানকে, একজন রিপোর্টারকে, সেও কিন্তু এই টোটাল টিমের একটা পার্ট। সেই টিমের সদস্যরাও কিন্তু এখন ভীত যে ভাই আমি বাইরে তো গাড়ি চালাই চাই, কখন ধরে মার দেয়, চ্যানেলের গাড়ি ধরে মার দিল, বা এটিএন বাংলার গাড়ি ধরে মার দিল, বা দীপ্ত টিভির গাড়ি ধরে মার দিল, দিয়েছে তো তারা তো এরকম করেছে। তো এই মব ভায়োলেন্স থেকে এই জন্য আর এখনো আমি এই জন্য বললো যে দেখেন, আপনি দেশে বসে, আমি বাইরে বসে বলতে পারছি না, এটাকে যদি মুক্ত সাংবাদিকতা বলা হয়, যে এই দিন যদি মুক্ত সাংবাদিকতার দিন হয়, লজ্জা হওয়া উচিত এই উপদেষ্টা, এই প্রেস সচিব, এই গণমাধ্যম সংস্কার কমিশনার কামাল আহমেদ উনি অত্যন্ত সিনিয়র মানুষ। আমি ওনাকে কি বলে মনে করতাম যে একটা মানে ভারী কি মানুষ মনে করতাম, যদিও ওনার রিপোর্টিং নিয়ে আমার কোনো I have never seen he has done একটা এক্সিলেন্ট রিপোর্ট করছে, I have never seen it, বাট আমি জানতাম যে উনি একটু কি বলে সংযত মানুষ, বিজ্ঞ মানুষ, একদম কি বলে একদম বলা হয় না, একজন মানুষ কি বলে ভালো মানুষ আমি মনে করতাম। কিন্তু তার কথা শোনার পর আমি আশ্চর্য হয়ে গেলাম যে উনি গণমাধ্যমের সংস্কার করবেন, উনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন উপদেষ্টার পাশে বসে যে টেলিফোন করা হয়নি। হাউ ডাজ হি নো? কাজের ব্যাপার না, উনি জানেন কি করে, উনি কনফার্ম করলেন কি করে, কি সাংবাদিকতা ওনার ইনফরমেশনের ইয়েটা কি, বেসটা কি, কোত্থেকে উনি জানলেন যে টেলিফোন করা হয় না? তার মানে সবাইকে ক্ষমতা, আমি বললাম ওনার সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে আছে যে বাংলাদেশে কি পরিমাণ এই সংবাদ মাধ্যমের কর্মীদের চাকরি বদল হয়েছে, চাকরির জায়গায় চাকরি দখল করা হয়েছে, মালিকানার জায়গায় মালিকানা দখল করা হয়েছে, সিইওর জায়গায় সিইও পজিশন দখল করা হয়েছে, সিএনএর জায়গায় সিএনএ পজিশন দখল করা হয়েছে। এগুলো কি ওনার রিপোর্টের মধ্যেই তো আছে। হি শুড গো। এখন ওই যে ফারুকের মতোই আমি ওই যে বলতে হবে, যে ফারুকের ভাষায় যদি বলতে হয়, যে আমি ফারুকের ভাষায় বলছি যে মিস্টার কামাল আহমেদ, আই এম টকিং অ্যাবাউট ইউর রিপোর্ট, ভাই প্লিজ ডু সাম রিসার্চ, আই এম টকিং অ্যাবাউট ইউর রিপোর্ট। একদম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে ক্ষমতার কাছাকাছি গেলে কি সবাই মানে যেটা বিশ্বাস করেন সেটা বলেন না, তুষ্ট করার কথা বলেন? আপনার নিশ্চয়ই ব্যারিস্টার মওদুদ আহমেদের কথা মনে আছে। ব্যারিস্টার মওদুদ আহমেদ মুখে যাই বলতেন, কিন্তু উনি সত্যবাদী। ওনার বইতে যা লিখেন তাতে কিন্তু কোন কারো পক্ষ নিয়ে লিখেন, একদম অথেন্টিক লিখেন। ওনার বইতে অনেক বিষয় বইতে থাকে যেগুলো একদম অথেন্টিক।
সত্য ঘটনা। তো ক্ষমতার কাছাকাছি গেলে কি সবাই ওই তুষ্ট নীতিতে থাকে নাকি, যে উনি কমিটিতে সংস্কার কমিশনে একরকম রিপোর্ট করলেন আর উপদেষ্টার পাশে বসে আরেক রকম কথা বললেন, এই স্ববিরোধী অবস্থান ওনার মতো একজন লোকের কাছ থেকে? ওনার, আমি তো সেটাই বলছি যে আমি চিন্তাম একরকম, এখন দেখছি আরেক রকম। উনি নিজেই যেটা বলছেন দুর্বৃত্তায়ন হয়েছে। উনি যে কথাগুলো বলছেন এটাই তো দুর্বৃত্তায়ন। রাইট। উনি তো যে কথা বলছেন, উনি না জেনে না শুনে বলছেন টেলিফোন করা হয় না, এটা গণমাধ্যমে উন্নতি হয়ে গেল। উনি কি করে জানলেন যে এইটা টেলিফোন? আমি বললাম টেলিফোন হয় না, কারণ ওনার এখন আর আগে গুজব শব্দটা সম্পর্কে আমার একটা ইয়া ছিল, যে যেখানে ইউনূস সাহেব নিজেই গুজব ছড়ান, তো গুজব নিয়ে কথা বলতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে ওনারা অপতথ্যের কথা বলেন কেন? ইউনূস সাহেব নিজেই তো অপতথ্য ছড়িয়েছে যে আজকে এর মধ্যে যুদ্ধ হবে পাকিস্তান আর ভারতের মধ্যে। ওনার নিজস্ব বক্তব্যের মধ্যে আছে। একেবারে পুলিশ সপ্তাহ বিমান বাহিনীর ওখানে উনি এই বক্তৃতা দিয়েছেন। উনি বলছেন জানি না এটা গুজব হতো, উনি নিজেই গুজব ছড়াইছেন। তাহলে অপতথ্য কে ছড়াচ্ছে? একদম রাষ্ট্রের 1 নম্বর লোকটা, যিনি সরকার প্রধান, তিনি অপতথ্য ছড়াচ্ছেন। 2 দেশের মধ্যে যুদ্ধ লাগাই দিয়েছেন উনি গুজবের কথা বলে, ঠিক আছে? আর উনি রাষ্ট্রের এরকম যিনি অপতথ্য নিয়েছেন, তার সাঙ্গপাঙ্গরা যখন বলে অপতথ্য ছড়ানো হচ্ছে সমাজে, সমাজে মত তৈরি করছেন আপনারা। ভাই, এটা কোনো সাংবাদিক